প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নতুন বাংলাদেশ দিবস এবং জুলাই সনদ থেকে কি পিছু হটলো সরকার, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। অন্তর্বর্তী সরকার গঠনের দিনই 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার পর সেই অবস্থান থেকে সরে এসেছে সরকার। একই সাথে 16 জুলাই আবু সাইদ দিবসের পরিবর্তে জুলাই শহীদ দিবস পালনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় 5 অগাস্ট। 3 দিনের মাথায় গত 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টকে গণ অভ্যুত্থান দিবস ও 8ই অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত জানিয়ে একটি অফিস অর্ডার বা পরিপত্র জারি করেছিল। কিন্তু পরবর্তী ঘোষণাটি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভ দেখা যায়, বিশেষ করে নতুন বাংলাদেশ দিবসকে নিয়ে। এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা কেন করা হবে এর এগেইনস্টে আমিও একটি ভিডিও আলাপ করেছিলাম। এ নিয়ে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদেরও তীব্র সমালোচনা করতে দেখা যায়। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের কথা বলা হচ্ছে। সমন্বয়ক আক্তার হোসেন, সমন্বয়ক সার্জিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাদের ফেসবুক পোস্টে দুদিন আগে এটির সমালোচনা করে তারা তাদের অ্যাঙ্গেল থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে তারা সমালোচনা করেছিলেন। তারা নতুন বাংলাদেশ ঘোষণার পক্ষে, কিন্তু তারা তাদের সুবিধা মতো, কেউ বলেছেন জুলাই সনদ যেদিন ঘোষণা হবে সেদিন, কেউ বলেছেন 5 অগাস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হবে। আমি তাদের সাথে একমত নয়। নতুন বাংলাদেশ বলে কিছু নাই। বাংলাদেশ বাংলাদেশী, বাংলাদেশ একটি। বাংলাদেশ আজকে 54 বছর বয়স হয়েছে। এখন নতুন বাংলাদেশের হিসেব করে লাভ নেই। আমি এই কথাটাই বলেছিলাম আমার ভিডিওতে। আজ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে জানা যায়, উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, আগস্টের কোনো বিশেষ উদযাপন থাকছে না। নতুন বাংলাদেশ দিবস থেকে পিছু হটলো সরকার। শুধু নতুন বাংলাদেশ দিবস না, আবু সাইদ দিবস থেকেও পিছু হটলো সরকার। আরেকটি খবর হচ্ছে যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। সেই বৈঠকে জুলাই সনদের যিনি মহান কারিগর, যিনি সংবিধান সংস্কারের মহান কারিগর অধ্যাপক আলী রিয়াজ, তিনি তার বক্তব্যে জুলাই সনদ ঘোষণা নিয়ে তার বক্তব্যে আজকে হতাশার সুর খুঁজে পাওয়া গেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাইদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদ স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা খানিকটা শঙ্কিত যে সে জায়গায় আমরা যাব না। আজকে 29শে জুন, 16 জুলাই জুলাই সনদ ঘোষণা করবার আশা ব্যক্ত করেছিলেন অধ্যাপক আলী রিয়াজ এবং এর সঙ্গে যুক্ত ছাত্র সমন্বয়ক সবাই জুলাই সনদ ঘোষণার আশা বা স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আলী রিয়াজের কথায় মনে হচ্ছে যেন তাদের স্বপ্ন ইতিমধ্যে ভঙ্গ হওয়া শুরু হয়ে গেছে। আরেকটি খবরের দিকে আপনাদের দৃষ্টি দেব, সেটি হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আজকে একটি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সাংবাদিক সম্মেলনে বক্তব্যে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল। 30 কার্য দিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের, কিন্তু তার কোনো উদ্যোগ নেই। সরকার যেহেতু বলেছিল সকলের সাথে ঐকমত্যের ভিত্তিতে দেবে, তা হয়নি। সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এজন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অর্থাৎ সরকার, আমি অন্য দিবসের কথা বলবো না, যে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে চেয়েছিল সেখান থেকে পিছু হটলো, জুলাই সনদ ঘোষণা থেকে পিছু হটলো, জুলাই সনদ ঘোষণা থেকে পিছু হটলো বিধায় এনসিপি তারা রাজনৈতিক দলের মাধ্যমে 3 আগস্ট জুলাই সনদের ঘোষণা করেছে সাংবাদিক সম্মেলনে। সরকার পিছু হচ্ছে কেন? আরেকটি বিষয়, শফিকুল আলম জানিয়েছেন যে অগাস্টে কোনো কর্মসূচি থাকছে না। কেন? আমরা তো আশা করেছিলাম যে এরা বাংলাদেশ চেঞ্জ করে ফেলেছে। এখনো পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে এটি বিশ্বাস করতে চাই, কারণ এখনো পর্যন্ত জায়গায় জায়গায় সহিংসতা ঘটছে, অপকর্ম ঘটছে, তাণ্ডব ঘটছে, এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। কিন্তু আজকে এই ঘটনাগুলো, বিশেষ করে নতুন বাংলাদেশ দিবস, জুলাই সনদ থেকে পিছু হটা, খানিকটা মনে হচ্ছে সরকার ভয়ঙ্কর চাপের মধ্যে পড়ে গেছে। বিশেষ করে সামাজিক অস্থিরতা কোনোভাবেই থামাতে পারছে না। বিশেষ করে গত কয়েকদিনে, গত বৃহস্পতিবারে কুমিল্লার মুরাদনগরে একটি ধর্ষণ কাণ্ড, গতকালকে পটুয়াখালীতে এক নারীকে অপহরণ, এরকম নানা রকম ঘটনা ঘটছে। শুক্রবারে বিজয় সরণিতে মৃত্যুঞ্জয় ভাস্কর্যের যে দেয়াল চিত্র ছিল, সেই দেয়াল চিত্রে বুলডোজার লাগানো, এরকম নানা রকম হাজারো ঘটনা, অসংখ্য ঘটনা, লক্ষ ঘটনা সারা দেশে ঘটে যাচ্ছে। সারা দেশ এক প্রকৃতির রাজ্য হয়ে উঠেছে, যে যেখানে পারছে মব করছে। আজকে 1 বছর হয়ে গেল, কোনোভাবেই এগুলো বন্ধ হচ্ছে না। এই বন্ধ যখন হচ্ছে না, তখন সরকার ব্যাপক সমালোচনার সম্মুখীন। একে একে জুলাই আন্দোলনের সাথে যারা ছিল তারা বেরিয়ে আসছে, তারা আন্দোলনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, আন্দোলনকে নিয়ে কথা বলছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গত পরশু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই আন্দোলনের মুখোশ উন্মোচন করে দিয়েছে, বর্তমান পরিস্থিতির মুখোশ উন্মোচন করে দিয়েছে। এসব নানা কারণে সরকারের উপরে কিন্তু সীমাহীন চাপ বাড়ছে। এবং একই সাথে সেনাবাহিনীকে দেখে মানুষ একটু আশ্বস্ত ছিল। সেনাবাহিনীর উপর ব্যাপক সমালোচনা হওয়া শুরু হয়ে গেছে সারা বাংলাদেশ। কদিন আগেও সেনাবাহিনীর উপর যে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাসের জায়গাটি ছিল, সেটি এখন আর বিন্দুমাত্র নেই। কারণ গত 1 বছরে এমন তাণ্ডবের ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। সেনাবাহিনী থেকে রক্ত মাংসে গোড়া মানুষ নেই, তাদের রক্ত টকবক করে উঠছে না যে এগুলো কি হচ্ছে। আমরা একটা রেজিম চেঞ্জ করে আরেকটা রেজিমের হাতে ক্ষমতা দিয়েছি, কি ঘটছে দেশে? তাদের মধ্যে জিজ্ঞাসা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে এসব কেন, এবং এসবের দায় কেন সেনাবাহিনী নেবে? সরকারের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে এইভাবে কিভাবে সম্ভব? রাজনৈতিক সরকারি চাপ সহ্য করতে পারে না, সেখানে একটি অরাজনৈতিক কতিপয় ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে এসে একটা সরকারের অংশ হয়েছে, তারা কিভাবে চাপ সইবে? এই চাপ সইতে না পারার দরুন নতুন বাংলাদেশ দিবস ঘোষণা থেকে সরকার পিছু হটেছে, জুলাই সনদ ঘোষণা থেকে সরকার পিছু হটেছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। কারণ জুলাই মাস এসে গেছে অলমোস্ট, এখনো পর্যন্ত জুলাই ঘোষণার কোনো খবর নেই। এবং আমরা বিশেষ করে ভেবেছিলাম যে জুলাই অগাস্টে অন্তর্বর্তী সরকার যে আয়োজন, যে উদযাপন, যে উৎসব করবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানিয়ে, সেই উৎসবের তাণ্ডবে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, তারা দুঃখের সাগরে ভাসবে। কিন্তু এখন মনে হচ্ছে যেন সরকার এসব থেকে পিছু হটছে, চাপ আছে। এই চাপ থেকেই সরকারের পিছু হটা, এবং এই পিছু হটাটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটিও দেখতে হবে। সেটিও দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেশের জনগণের মধ্য থেকে চাপ উঠছে, দেশের যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল তারাও আজকে সরকারকে চাপে ফেলছে। সেনাবাহিনী থেকেও চাপ আসা উচিত, এখনো যদি না আসে আসা উচিত, নিঃসন্দেহে আসা উচিত। নইলে সেনাবাহিনীর মান মর্যাদা নিচে নামতে নামতে এটি কোথায় নেমে যাবে, এবং সেখানে নামলে সেখান থেকে এটিকে উঠানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। সবকিছু মিলে সরকার, যদিও মনে হচ্ছে যে সরকারটি চলে যাচ্ছে,
1 বছর পালন করতে যাবে 1 মাস পরেই। কিন্তু সরকার সত্যিকার অর্থে সীমাহীন চাপ, এই সীমাহীন চাপ থেকে সরকার কি আসলে নির্বাচন করে বিদায় নিতে পারবে, নির্বাচন করতে পারবে কিনা আমি বরাবরই সন্দেহ প্রকাশ করি। এবং আমার এখনো বিশ্বাস হয় না, আমি এখনো বিশ্বাস করতে চাই না যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন করে যেতে পারবে। একটা ঘটনা ঘটে যাবে, মাস্ট একটা ঘটনা ঘটবে, ডক্টর ইউনূসের সরকার পরিষদের চেঞ্জ হবে। আমার এখনো মনে হয়, আপনি কি মনে করেছিলেন যে 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, 4 আগস্ট ভেবেছিলেন আওয়ামী লীগের পতন হবে? 3 আগস্ট ভেবেছিলেন, যেদিন ডাক দিয়েছিল 1 দফা দাবির? ভাবিনি, আমি ভাবিনি, আপনি ভাবেননি। সেই সময় ছিল একটি দলীয়, একটি রাজনৈতিক দলের প্রবল পরাক্রমশালী সরকার। সেটি কিন্তু 3 আগস্ট 4 আগস্ট যা ভাবেনি, 5 আগস্ট সেটি বালির বাঁধের মতো ভেসে গেছে। সেখানে আজকের ডক্টর ইউনূস সরকার অত্যন্ত দুর্বল একটি সরকার। আমি এই জন্যই বলি যে যে কোনো সময় সরকার ভেসে যাবে এবং বহুমুখী বহুমাত্রিক চাপের মধ্যে আছে সরকার। এই চাপ থেকে সরকার ভেসে যাবে, নতুন একটি কিছু আসবে এবং সেটি আসবার পরেই নির্বাচন হবে, ইউনূসের অধীনে নির্বাচন হবে না। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতকে এড়িয়ে চীনকে জড়িয়ে সরকার এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করতে চাইছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা আগেও বাংলাদেশের সরকারের পররাষ্ট্র নীতি দেখেছি, পররাষ্ট্র আচরণ দেখেছি, এখনো দেখছি। বিশেষ করে ইমিডিয়েট পাস্ট সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র আচরণ বা পররাষ্ট্র নীতি আমরা দেখেছি। আওয়ামী লীগ সরকার প্রধানেরও সর্বশেষ সফর ছিল কিন্তু চীন সফর করে আসবার পরেই 1 মাসেরও কম সময়ের মধ্যে তার পতন হয়েছে। এই মুহূর্তে দেখছি যে চীন ঘেঁষা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীন ঘেঁষা। বিগত সরকারের আমরা যেটি দেখেছিলাম যে সব ঘেঁষা বহুমাত্রিক, সারা পৃথিবী ঘেঁষা ছিল, সারা পৃথিবীর সাথেই সম্পর্ক ছিল, এমনকি পাকিস্তানের সাথেও সীমিত সম্পর্ক হলেও সম্পর্ক রেখেছিল। ভারত, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা কার সাথে ছিল না? সবার সাথেই সম্পর্ক ছিল। কিন্তু বর্তমান বিদ্যমান ব্যবস্থায় যেটি দেখা যাচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, একদিকে এই সরকারটিকে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার, যেমন আভ্যন্তরীণভাবে বলা হয় সেনা সমর্থিত সরকার, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার বলা হয়। আবার চীনের সাথে বেশ দহরম মহরম। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে চীনের সাথে যদি খুব তীব্র সম্পর্কে জড়িয়ে যায়, এটাকে খুব ভালোভাবে নেবে না। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে প্রকাশ্যে চীনের সাথে সরকার কোনো সম্পর্কে জানানোর ব্যাপার বা কোনো জানানোর ঘটনা আসলে সেটি এড়িয়ে যাচ্ছে। যেমন গত কিছুদিন আগে আমরা দেখলাম যে চীনের উদ্যোগে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি এই অঞ্চলের জোট গঠনের একটা প্রক্রিয়ার খবর আমরা শুনলাম। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটি অস্বীকার করেছে যে না, চীনের সাথে এমন কোনো জোট বাংলাদেশের হচ্ছে না, চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলিয়ে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে কিংবা ভারতের ভয়ে হতে পারে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো বেশ খানিকটা চীন ঘেঁষা হয়ে গেছে। গত বছরের আগস্টে বাংলাদেশের গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় চীন সফর করেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল। সর্বশেষ গত 22 থেকে 27 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে 10 সদস্যের একটি দল চীন সফর করে এসছে। এছাড়া এর মধ্যে এই গত 10-11 মাসে জামাত চীন সফর করেছে, এনসিপি চীন সফর করেছে, আর বিএনপি তো এ যাবৎ বেশ কয়েকটা প্রতিনিধি দল সফর করল চীন। সরকারের বলুন কিংবা রাজনৈতিক দল বলুন,
একটি দেশের সম্পর্ক থাকতে হয় সবার সাথে। আমরা বিগত সময়ে যেটি দেখেছি যে সবার সাথে সম্পর্ক, চীনের সাথে অতি সম্পর্ক, সরকারের ভেতরে ভেতরে সম্পর্ক আছে। আর চীনের সাথে আমাদের সম্পর্ক আগে থেকে অনেক বড় ধরনের সম্পর্ক। আওয়ামী লীগ সরকারের সময়েও হাইলাইট করে দেখানো হতো যে ভারতের সাথে সবচেয়ে বড় সম্পর্ক, কিন্তু চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক সবচেয়ে বেশি। ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমরা চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করি। শুধু তাই নয়, চীনের বিনিয়োগ বাংলাদেশে সবচেয়ে বেশি, ভারতের থেকেও বেশি। কিন্তু প্রোপাগান্ডিস্টরা, গুজবকারীরা বেশি করে হাইলাইট করে দেখাতো যে ভারতের সাথে বাংলাদেশের আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের সম্পর্ক বেশি। ভারতের সাথে সম্পর্ক চীনের থেকে কম রেখেও ভারত কিন্তু তখন রাগ করতো না, রাগ হবার কোনো কারণ ছিল না, কারণ বাস্তবতার নিরিখে যতটুকু সম্পর্ক হওয়ার ততটুকুই সম্পর্ক ছিল। আজকে ভারতের সাথে এক প্রকার সম্পর্ক বন্ধের মতো অবস্থা। এই যে দেখুন, আমরা ভারত থেকে এত এত সুযোগ সুবিধা পেতাম, আমাদের প্রোপাগান্ডিস্টরা, গুজবকারীরা বলে বেড়ায় যে ভারত আমাদের এখানে অগ্রাসন চালায়, কিন্তু ভারত থেকে আমরা যে কত রকমের ফ্যাসিলিটিস পেতাম বিগত 10-11 মাসে সেটি একটি একটি করে বেরিয়ে আসছে। একটি একটি করে ভারত যখন আমাদের সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিচ্ছে, তখন আমরা বুঝতে পারছি, আমরা নিউট্রাল জায়গায় থাকার প্রেক্ষিতে বুঝতে পারছি। কিন্তু যারা অন্ধের দেশে চশমা বিক্রি করে তো লাভ নেই, একটা কথা প্রচলিত আছে। আমি অন্ধের দেশে, এই যে আমি হাজার কথা বলি যে ভারতের সাথে আমার যৌক্তিক সম্পর্ক থাকতে হবে, আমি শুধু ভারত না, আমি সারা পৃথিবীর সাথে যৌক্তিক সম্পর্ক রাখবার পক্ষে। কিন্তু সেই জায়গায় আজকে চীন ঘেঁষা হতে গিয়ে সরকার শুধু না, রাজনৈতিক দল, এমনকি বিএনপি, প্রধান বড় রাজনৈতিক দল বিএনপি চীন ঘেঁষা হতে এত প্রতিনিধি দল গেছে। সর্বশেষ মহাসচিবের নেতৃত্বে চীন সফর করে এলেন। চীনকে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এমনটা হতে পারে? আগে যেমন বহুল প্রচলিত কথা ছিল যে আওয়ামী লীগকে বারবার ভারত ক্ষমতায় বসিয়ে দেয়, কিংবা আওয়ামী লীগকে আবারও ভারত ক্ষমতায় বসিয়ে দেবে। আসলে বাস্তবতা হলো কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দেয় না, নিজেদের মেকানিজমের মাধ্যমে। সেটি ষড়যন্ত্র হতে পারে। এই যে মার্কিন ষড়যন্ত্রের প্রেক্ষিতে যে আওয়ামী লীগের পতন, এই ষড়যন্ত্রটাও করতে হয় নিজেদের মেকানিজমের মাধ্যমে, অন্য কেউ করে দেয় না। আজকে বিএনপি, আমি বিএনপির কথা স্পেশালি বলবো, কারণ বিএনপি স্বপ্ন দেখে আগামীতে বাংলাদেশের, এই যে ইমিডিয়েট আগামীতে বাংলাদেশের ক্ষমতায় আসবে। সেই জায়গায় ভারতকে বাদ দিয়ে চীনকে নিয়ে বিএনপি কতটা সুবিধা করবে বা বাংলাদেশ কতটা সুবিধাজনক জায়গায় যাবে। দেখুন, সরকারের সাথে ভারতের টানে পড়েন, একই সাথে বিএনপির সুযোগ ছিল ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়নের, কিন্তু সেই লেসকাটাদের দলে যোগ দিয়েছে বিএনপি। লেসকাটাদের দলে এই জন্য যে জামাতকে অন্ততপক্ষে ভারত কখনোই কোনোভাবেই আস্থায় নেবে না, এবং ইউনূস সরকারেরও সুযোগ ছিল শুরু থেকেই ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করে চলার, কিন্তু ইউনূস সরকারও শুরু থেকেই ভারত বিদ্বেষী অ্যাটিটিউড, এমনকি ডক্টর ইউনূস ক্ষমতা নেবার আগেই ভারত বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসছেন। সেই জায়গায় ইউনূসের সুযোগ নেই। আবার বিএনপি সরকার এবং জামাতের লেস কাটা ভাগে পা দিচ্ছে, দিয়ে ভারত বিদ্বেষী অ্যাটিটিউড গত 10-11 মাসে করেছে, যার দরুন বিএনপির সাথে আসলে ভারতের সম্পর্ক বা বিএনপিকে ভারত আস্থায় নেবার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আওয়ামী লীগ সরকার পতনের পর সম্ভবত গত সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর যদি ভুল না করে থাকি ডেটটা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটি মাত্র বৈঠক করেছিলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এর আগে পরে আর কোনো বৈঠকের খবর পাওয়া যায় না। এটি বিএনপির আচরণের কারণে। বিএনপির আচরণটা যদি ইতিবাচক হতো, নিশ্চয়ই বিএনপির উপরে ভারত আস্থা রাখতে চাইতো, ভরসা রাখতে চাইতো, কারণ নিশ্চয়ই একটি দলের উপরে, শুধুমাত্র আওয়ামী লীগের উপরে যদি ভরসা রাখে ভারত বা ভরসা রেখে চলতে চায়, সেটি হবে না। সেটা কারণ আওয়ামী লীগ সহসা ফিরতে পারবে কিনা, ফিরবে কিনা, ক্ষমতার কেন্দ্রে আসবে কিনা, এর মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে দেশে, জনপ্রিয়তা আছে, আওয়ামী লীগের একটা বিশাল ভোট আছে, কিন্তু
জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ভোট এগুলোকে কাজে লাগাবে কিভাবে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে, এই জায়গাটায় যথেষ্ট দুর্বলতা আছে, সাংগঠনিক সীমাহীন দুর্বলতা আছে। এটি বলার অপেক্ষা রাখে না, সেটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক দুর্বলতা আছে। সেখানে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে, বিশেষ করে এই যে ইমিডিয়েট যে আসছে নির্বাচনটি, সেই নির্বাচনে তো আওয়ামী লীগের অংশগ্রহণ এক প্রকার অনিশ্চয়তার দোলাচলে দুলছে। অংশগ্রহণ যদি করতে নাই পারে, তাহলে নিশ্চয়ই 6 মাসের জন্য হোক আর 1 বছরের জন্য হলেও একটি নির্বাচিত সরকার দেশ পাবে। তারপরে হয়তো একটি ব্যাপক গণ আন্দোলন, বিক্ষোভ হয়ে সেই সরকারটির পতন ঘটবে, তারপরে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। কিন্তু সেই পর্যন্ত অন্ততপক্ষে সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতেরও বাংলাদেশের ভরসা করবার একটা জায়গা আছে। কিন্তু ভারত সত্যিকার অর্থে আজ পর্যন্ত সরকারকে, বর্তমান বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলকে ভরসা করবার জায়গা পাচ্ছে না বা পায়নি। আবার অন্যদিকে এই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, সরকার আছে, তারাও কোনোভাবে ভারতের সাথে যে যৌক্তিক সম্পর্ক, সেই যৌক্তিকতাকে মানতে নারাজ। তো আমি একটা সরকার আসার কথা বললাম না, 6 মাস বা 1 বছরের জন্য, সেটি যদি আসেও, সেটি এই যে সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, সবচেয়ে প্রভাবশালী দেশ, আমার চারপাশ থেকে ঘিরে থাকা দেশটির সাথে অসহিষ্ণু সম্পর্কের কারণেই সেই সরকারটি লং লাস্টিং করতে পারবে না। এজন্য বিএনপির অন্ততপক্ষে পররাষ্ট্র নীতি হওয়া উচিত। বিএনপি যেহেতু আওয়ামী লীগের মতো একটি মধ্যপন্থার দল, মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর দল নয়, এটি হিসেবেই পরিচিত বিএনপি। সেই জায়গা থেকে বিএনপির এই সুযোগটা কাজে লাগানো উচিত যে ভারতের সাথে লং লাস্টিং করতে হলে শুধু চীনের সাথে দহরম মহরম করে লাভ হবে না। বিএনপি কূটনৈতিক ভাবে পৃথিবীর কারোর সাথেই সুবিধাজনক অবস্থায় এখন পর্যন্ত গত 1 বছরে আসতে পারেনি। ইউরোপীয় ইউনিয়ন বলুন, রাশিয়া বলুন, কারোর সাথে সুবিধাজনক জায়গায় আসতে পারেনি। সেই জায়গা থেকে বিএনপি শুধুমাত্র চীনমুখী হয়ে খুব একটা লাভ হবে না। এই জন্য বিএনপির উচিত অন্ততপক্ষে আগামীর বাংলাদেশে যদি দেশ শাসন করতে আসেন বিএনপি, তাহলে ভারতের সাথে যে কোনো মূল্যে, এই যে ভারত বিদ্বেষ, ভারত বিরোধিতা, ভারত বিরোধী সেন্টিমেন্ট, বিএনপি হয়তো চাইছে যে ভারত বিরোধী সেন্টিমেন্টের ভোটটাকে আয়ত্তে আনা, এই জন্য তারাও ভারত বিরোধিতা করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর মধ্যে কম নাটক করেননি, অনেকগুলো নাটক করেছেন। নিজের ওয়াইফের শাড়ি পরিয়েছেন, বিছানার চাদর পরিয়েছেন ভারতীয়। এইসব নাটক করে বিএনপি ভারতের কাছ থেকে আসলে বিলা হয়ে গেছে, যার দরুন বিএনপির জন্য খুব একটা সুবিধাজনক হবে না। এখনো সময় আছে, বিএনপির উচিত ভারতের সাথে, সবার সাথে, চীনের সাথে আপনি সম্পর্ক রাখুন। চীন তো আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, সেটি আওয়ামী লীগের জন্য হোক, বিএনপির জন্য হোক, জামাতের জন্য হোক, যার জন্যই হোক না কেন, তাকে আমার আস্থায় রাখতেই হবে। আর সাথে ভারতের সাথে আস্থায় রাখতেই হবে, কারণ ভারতের সাথে আমি আকাশ, বাতাস, জল, মাটি সবকিছু ভাগ করে আমরা ব্যবহার করি। সেই জায়গায় ভারতের সাথে আপনি সম্পর্ক রাখবেন না, রেখে আপনি খুব সুবিধাজনক অবস্থায় দেশ শাসন করবেন। আগামীর দেশ শাসনে আপনি যদি আসেনও, এটি যদি ভাবেন, এটি ভুল করবেন। বারবার চীনে যাচ্ছেন, ভালো কথা, ভারতেও যাবার বন্দোবস্ত করুন, ভারতের সাথেও কূটনৈতিক সম্পর্ক বাড়ান, তাহলেই আগামীতে অন্ততপক্ষে একটু স্বস্তির সাথে দেশ শাসন করবেন। জানি না ভারত আপনাদেরকে স্পেস দেবে কিনা, কারণ অতীতে ভারতের অনেক তিক্ততা আছে এবং গত 10 মাসে বিএনপি ভারতের তিক্ততার অনেকগুলো কারণ ঘটিয়েছে, আমি বললাম। সেই জায়গা থেকে ভারত হয়তো স্পেস নাও দিতে পারে, ভারত হয়তো অপেক্ষা করতে পারে, এরকম 1-2 বছরে এরকম ঝুলন্ত সরকার দেখতে পারে ভারত। সেই জায়গা থেকে সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক আগামী আরো কতদিন যে এভাবে চলবে এটি বলা কঠিন। আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কটা এই মুহূর্তে কেমন আমরা তো জানি, দুদেশের জনগণের যাতায়াত বন্ধ, এর চেয়ে খারাপ সম্পর্ক আর হতে পারে? পৃথিবীর কোন দেশের সাথে জনগণের যাতায়াত বন্ধ, স্বাভাবিক যাতায়াত, রোগী যাতায়াত করতে পারবে, শিক্ষার্থী যাতায়াত করতে পারবে, এর বাইরে আপনি যাতায়াত করতে পারবেন না। এই জায়গাতেই বুঝতে হয় যে সম্পর্কটা কত নিচে। এইভাবে
খুব বেশি। আমি বারবার বলি যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের অবস্থান। পেটের মধ্যে বসেও মানুষ বলে যে ভারত বিরোধিতা করো, ভারত বয়কট করো। যারা বলে অবাস্তব অজ্ঞান কথাবার্তা বলে। কাজেই আমি শুরুতেই যেটি বলছিলাম যে ভারতকে এড়িয়ে চীনকে জড়িয়ে যত যাই করবার চেষ্টা করুন না কেন, যেই হন না কেন, বর্তমান সরকার হন, বিএনপি হন, জামাত হন, এনসিপি হন, সেটি খুব একটা সুবিধাজনক জায়গায় আপনাকে রাখবে না। আপনি অসুবিধায় পড়বেনই, মাস্ট।